শোকাবহ 15ই আগস্ট আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এই দিনেই ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে প্রাণ যায় জাতির পিতাসহ তার পরিবারের প্রায় সব সদস্যের। দিবসের শুরুতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে শহীদদের কবরে শ্রদ্ধা জানান তিনি। রবিবার ভোর 5:30টায় ধানমন্ডি 32 নম্বরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে তিনি 15ই আগস্টে নিহতদের স্মরণে মোনাজাত করেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল 6:20 শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে বনানী কবরস্থানে যান সরকার প্রধান। বঙ্গবন্ধু সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। মোনাজাতে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কবি নির্মলেন্দু গুণ এবং যুক্ত হচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্বাচিত সংবাদে। নির্মলেন্দু গুণ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনার কাছে আমরা একটু জানতে চাইব, বঙ্গবন্ধুর কথা আমরা বলছি, তো তার আদর্শের কথাগুলোকে আমরা বলছি, একটু বলবেন কি এখনকার সময়ে সেটি কতটা প্রাসঙ্গিক, কিংবা আমরা আসলে কতটা লালন করতে পারছি তার আদর্শকে? ধন্যবাদ। জি, আজকের এই শোক দিবসের অনুষ্ঠানে আমার সঙ্গে আমার বন্ধু মফিদুল হক উপস্থিত আছেন, আর কে আছেন আমি ঠিক জানি না। এই জাতীয় শোক দিবসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য, শেখ ফজলুল হক মনি এবং তার পরিবারের সকল সদস্য, এবং আব্দুর রব সেনিয়াবাদের পরিবারের সকল সদস্য, যারা 1975-এর 15ই আগস্টের কাল রাতে ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন, এবং বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন সেই কর্নেল জামিল, তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে 1975-এর 15ই আগস্টে যখন ভোরের দিকে যখন রেডিও থেকে প্রচারিত হচ্ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আমি সেটা বিশ্বাস করতেই পারছিলাম না। তো সকালের দিকে ঘুম থেকে উঠেই এই খবরটি পেয়ে আমি অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার সঙ্গে আমার একজন বন্ধু ছিলেন, তরুণ কবি মুস্তাফা মীর। তাকে নিয়ে আমি আজিমপুর থেকে বাসা থেকে বেরিয়ে আমি মেডিকেল কলেজে গেলাম। আজিমপুর মোড়ে গিয়ে জানলাম যে 15ই আগস্টে আমরা কিন্তু রেডিও ঘোষণায় শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটুকুই জেনেছিলাম, কিন্তু ওই রাত্রে যে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য
শেখ সেনিয়াবাদ, শেখ আব্দুর রব সেনিয়াবাদ এবং শেখ মনির পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল, এই সংবাদটি কিন্তু রেডিওর ঘোষণার মধ্যে ছিল না। ফলে আমরা বুঝতে পারিনি, বা যারা এই সংবাদ সেদিন সকালে শুনেছিলেন তারাও কিন্তু বুঝতে পারেননি যে ওই 15ই আগস্টের যে বর্বরতা, যে হত্যাকাণ্ড, কতটা রোমহর্ষক, কতটা বীভৎস, কতটা নিষ্ঠুর ছিল। আমরা আজিমপুরের মোড়ে দু একজনকে দেখলাম যারা পূর্ব দিক থেকে আসছে, তারা বলা বলি করছিল যে 15ই আগস্টে অনেককেই হত্যা করা হয়েছে এবং তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজে রাখা আছে। তো সেই খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারের পাশ দিয়ে যে গেটটি আছে, সেই গেট দিয়ে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু সেখানে একদল সৈনিক অপেক্ষা করছিল এবং পথচারীদেরকে আহ্বান করছিল হাসপাতালে সংরক্ষিত মৃতদেহগুলো দেখে যাওয়ার জন্য। তারা এমন উল্লাস প্রকাশ করছিল যে তারা একটা যুদ্ধ জয় করে এসেছে। তারা খুব হাসি ফুর্তি করছিল, রঙ্গরসিকতা করছিল নিজেদের মধ্যে। এই দেখে আমরা একটু ভরকে যাই, ভয় পেয়ে যাই। তখন সেনাবাহিনীর পাশ দিয়ে মেডিকেল কলেজের মধ্যে না ঢুকে আমি এবং আমার এক বন্ধু মুস্তফা মির আমরা বকশীবাজারের দিকে চলে যাই, এবং বকশীবাজারের দিকে মেডিকেল কলেজের যে ওয়াল, সেই ওয়ালের মধ্যে একটা ফাঁকা জায়গা ছিল, সেই জায়গাটি দিয়ে আমরা হাসপাতালের মেডিকেল কলেজের ভিতরে ঢুকি এবং ওই ভাঙা দেয়ালটির পাশে ঢাকা মেডিকেল কলেজের মর্গটি অবস্থিত। সেখানে গিয়ে দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজের যে সমস্ত রোগী ভর্তি ছিলেন, তাদের যে অ্যাটেন্ডেন্ট যারা ছিলেন, তারা অনেকেই মর্গের সামনে ভিড় করেছেন এবং বাইরে থেকেও কিছু কিছু মানুষ ভেতরে ঢুকেছেন। মর্গের সামনে বেশ একটা জটলা, সেই জটলা ভেদ করে আমরা মর্গের খুব কাছে গিয়ে একটি স্তূপীকৃত লাশের স্তূপ দেখতে পাই। এবং নির্মলেন্দু গুণ, আবারও আসবো আপনার কাছে। অত্যন্ত মর্মান্তিক যে স্মৃতিতে আপনি আমাদেরকে নিয়ে গেছেন, মানে সেটি তো আসলে আমরা তো ইতিহাস পড়ে জেনেছি, কিন্তু আপনার কাছ থেকে সেটি শুনে আসলেই মর্মাহত যে সেই সময় সেই মৃত্যুটাকে কতটা পৈশাচিকভাবে তারা উপভোগ করেছে। আবারও আসবো আপনার কাছে, যে প্রশ্নটি রেখেছিলাম সেটি আবার জানতে চাইবো যে সেই যে মানে তাদের যে পৈশাচিকতা, সেটি সেই ঘৃণ্য অধ্যায়কে আমরা ভুলে বঙ্গবন্ধুর আদর্শকে আসলে কতটা আমরা এখন লালন করছি, বলা হচ্ছে আগামী প্রজন্ম যেন লালন করে, সেই ব্যবস্থা আসলে আমরা কতটা করে যাচ্ছি, সেই বিষয় প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। যেতে চাই মফিদুল হক আপনার কাছে। আজকেও প্রতিটা 15ই আগস্ট আসলেই সবাই যারা রাজনীতি করেন, যারা রাজনীতির বাইরের মানুষ আছেন, সকলেই কিন্তু এই হত্যাকাণ্ডের নির্মম যে হত্যাকাণ্ড তার বিচার চান। তারা বলেন যে দেশের বাইরে যারা আছেন তাদেরকে ফিরিয়ে এনে বিচার, সেই সঙ্গে যারা পেছনে ষড়যন্ত্র করেছেন এই হত্যাকাণ্ডের তাদেরও বিচার দাবি করেন। তো সেই দাবি করতে গিয়ে কিন্তু একটি কমিশন গঠনের প্রস্তাব অনেক আগেই করা হয়েছিল, কিন্তু সেই কমিশন গঠনটা কেন হচ্ছে না বলে আপনি মনে করেন? কারণ এই আওয়ামী লীগ সরকার কিন্তু পরপর 3 মেয়াদে ক্ষমতায় আছে, তাহলে কেন দেরি হচ্ছে? আমি বলবো যে এটা আমাদের একটা জাতীয় ব্যর্থতা, আর এই ব্যর্থতার কিছু বাস্তব কারণও ছিল। একটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার পরে তো একটা বিশাল একটা সময় গেছে যখন ইতিহাসটাকে বিভ্রান্ত বিস্তৃত করে ফেলার চেষ্টা হয়েছে, আর বঙ্গবন্ধুর নাম উচ্চারণই নিষিদ্ধ করা ছিল। আর সেখান থেকে আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছি, নানা সংগ্রাম মানুষই পরিচালনা করেছে মূলত, এবং বঙ্গবন্ধুর যারা হত্যা করেছিল তাদের বিচার করা যাবে না বলে একটা ইন্ডেমনিটি অধ্যাদেশ সংসদে গৃহীত হয়েছিল। সেটাও একটা কিন্তু চরম একটা কলঙ্কজনক একটা ঘটনা। আর সেই সমস্ত কিছু মোচন করতে একটা সময় গেছে। তারপরে তো আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই একটা জায়গায় খুব দৃঢ়তার সঙ্গে
যেটা একেবারে গ্রিক নাটকের ট্র্যাজেডির কথাই আমাদেরকে মনে করিয়ে দেয়। এই কাজগুলো তিনি করেছেন এবং বিচারও হয়েছে। কিন্তু এই বিচার তো হয়েছে যারা, এটা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টে বিচার, যে ঘটনাস্থলে কারা ছিল, কারা এই গুলি করেছে, কারা সেখানে। কিন্তু এই ঘটনা তো আর কেবল যে নৃশংসতার বর্ণনা নির্মলন্দে গুণ দিলেন সেটা দিয়েও আমরা বুঝি যে এইখানে একটা মহা আয়োজন ছিল এখানে। এবং এই ধরনের অভিযান যখন পরিচালনা হয় তখন এর পরিকল্পনা অনেক আগে থেকে গৃহীত হয়, আর এই পরিকল্পনার অনেকগুলো পর্ব থাকে। তার মধ্যে একটা বিষয় তো আমরা, এটা তো রাজনৈতিক ইতিহাস থেকেই জানি, 60-এর দশক থেকে এটা আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদের হত্যা করা এবং এই হত্যা করার পেছনে যে যে আন্তর্জাতিক যে রাজনীতি তখন ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা মুখ্য ভূমিকা এখানে পালন করেছে, যেটা প্যাট্রিস লুমুম্বা থেকে শুরু করে আমরা অনেক অনেক নাম এখানে দেখি। এবং গ্রাহাম গ্রিন তার এক বইয়ে লিখেছিলেন যে এক সিআইএ এজেন্টের সঙ্গে তার আলাপ হচ্ছিল, জিজ্ঞেস করলো তোমার প্রফেশন কি, তিনি বললেন যে বাইং অ্যান্ড সেলিং হেডস অফ দ্য স্টেট। এই হেডস অফ দ্য স্টেট মানে হচ্ছে কেবল রাষ্ট্রপ্রধান নয়, রাষ্ট্রের মাথা তারা কেনাবেচা করে, এতটা তাদের অধ্যত্ত হয়ে গিয়েছিল। ফলে এর সঙ্গে তো একটা জাতীয় বিষয় আছে, আরেকটা আঞ্চলিক বিষয় আছে, যে বাংলাদেশের অভ্যুদয় পাকিস্তান কখনোই মেনে নেয়নি। এবং এই তো ফলে কি হয়েছে যে পাকিস্তান কিন্তু একটা ষড়যন্ত্র একেবারে প্রথম দিন থেকেই তারা শুরু করেছে। তার সঙ্গে ছিল যে আরো যে নানা রকম যে স্বার্থের যে সংঘাত, যে বঙ্গবন্ধু একটা মানে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে হটিয়ে দিয়েছিলেন, ফলে তারাও তো একটা সহজে ছেড়ে দেননি। ফলে দেশের ভেতরেও একটা প্রচারণা ছিল, বাইরে ছিল, তার সঙ্গে একটা যোগসাজক ছিল। ৭৪-এর দুর্ভিক্ষ যদি আমরা এখন দেখি তাহলে এটাও দেখবো যে যেটাকে এখন ডিস্টেবিলাইজেশন প্রসেস বলা হয় তার অংশ ছিল। আর তার সঙ্গে হচ্ছে ঘাতকদের তৈরি করা এবং ঘাতকদের প্রোটেকশন দেওয়া। আমরা কিন্তু দেখেছি যে বঙ্গবন্ধু হত্যার ঘাতকরা কিন্তু যখন এই ৭ই নভেম্বরের পরে দেশ ছাড়তে হলো, তারা লিবিয়াতে আশ্রয় পেল, এবং এই আশ্রয়ের পেছনে পাকিস্তান একটা ভূমিকা পালন করেছে। আর এর সঙ্গে যোগসাজশ হচ্ছে পশ্চিমা শক্তি, ফলে কূটনীতিক ভাবেও তারা বিভিন্ন দেশে তারা জায়গা পেয়ে গেল। এটা তো কোনো সভ্যতার মাপকাঠিতে হয় না। তার অর্থ হচ্ছে যে আমি যদি ঘটনাটা বিচার করি, ঘটনার একটা ছোট বৃত্ত ৩২ নম্বরে সেই রাত্রে কি ঘটেছিল, তার বাইরে একটা বড় বৃত্ত আছে যে এই অপারেশনে কারা যুক্ত ছিল, কাদের সাহায্য ছিল, কারা ইন্ধন দিয়েছিল, তারপরে বড় বৃত্ত হচ্ছে আঞ্চলিক, তারপরে বড় বৃত্ত হচ্ছে একেবারে বলা যায় যে আন্তর্জাতিক রাজনীতি। ফলে এই সবগুলো জায়গায় যে গবেষণা হওয়া প্রয়োজন, যে জিনিসগুলোকে উদ্ধার করে সেগুলোকে মিলিয়ে তথ্যের যে বিশ্লেষণ প্রয়োজন, আমরা কিন্তু এই কাজটা খুব মানে বলবো যে ঘাটতির পরিচয় দিয়েছি। আজকে রাজনৈতিক ভাবে যেই কথাটা আসছে এটাকে কিন্তু জাতীয় কর্তব্য হিসাবে নেওয়ার আমি মনে করি যে খুব বড় বিষয় সেখানে, এবং সেখানে আমাদেরকে অনেক রকম কাজ করতে হবে। আর এই কাজগুলোই বলে দিবে যে কার কিরকম যোগসাজশ, সেটা একেবারে হেনরি কিসিঞ্জারের যোগসাজশ থেকে হোক, আর একেবারে যে আমার দেশের ভেতরে হোক, আঞ্চলিক হোক, জুলফিকার আলী ভুট্টোর যোগসাজশ, অন্য যোগসাজশ। ফলে আমি এটা খুব বড় মনে করি যে এটাকে আমাদের একটা জাতীয় উদ্যোগে নেওয়া উচিত। রাজনীতির মধ্যে দিয়ে অনেক কথা আসবে, কিন্তু এটা জাতীয় কর্তব্য হিসাবে যেন আমরা এটাকে এই মাপের যে নৃশংসতা, বর্বরতা, তার যে বড় পটভূমি, সবকিছুকে যেন আমরা উদ্ঘাটন করতে পারি। মফিদুল হক, ছোট করে একটু বলবেন কিনা, আজকে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে মরণোত্তর, অর্থাৎ জিয়াউর রহমানের মরণোত্তর প্রতীকী বিচারের দাবি করা হচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্যটা একটু শুনবো। আমি তো বলবো যে আপনি যখন এই ঘটনাগুলো, এই তথ্য প্রমাণগুলোকে আপনি যখন উদ্ঘাটন করবেন, যখন সাজাবেন, তখনই কিন্তু এটা বিচারের জায়গাটা তখনই উদ্ভাসিত হবে। আর তখন পদ্ধতি কি হবে, পথ কি হবে, সেটা আগে থেকে আমি বলবো যে রাজনীতি একরকম ভাবে এটাকে দেখবে, কিন্তু আমার জাতীয় কর্তব্য যে আমার এই মহান নেতাকে এইরকম নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ড কোনো 15 জন, 20 জন, 25 জনের বিষয় ছিল না। আর পরিকল্পনাটা মহাপরিকল্পনা। যেমন অনেক ধরনের অপপ্রচার তখন করা হয়েছে, এগুলো হচ্ছে একটা সরকারকে ডিস্টেবিলাইজ করার যে পলিসি, এইগুলো কিন্তু চিলিতে খুব বড়ভাবে আমরা দেখেছি, অন্যান্য দেশে দেখেছি যে খুব জনপ্রিয় নেতাকে কি করে হত্যার জায়গায় নিয়ে যেতে হলে তার কিছু পূর্ব প্রস্তুতি লাগে। তারপরে হচ্ছে সেনাবাহিনীতে তারা তাদের লোকগুলোকে তারা চিহ্নিত করে। ফলে আমি কিন্তু জানতে হবে আমাকে অনেক কিছু, আর এই জানার চেষ্টাটা আমরা এত কম করেছি। আমি মনে করি যে আজকে যে উপলব্ধিগুলো উঠে আসছে, এই উপলব্ধিগুলো আমাকে যেন এই জায়গাটায় নিয়ে যায়। আর এই গবেষণার অনেক পথ আছে, পদ্ধতি আছে, অনেক দেশে এই কাজগুলো হয়েছে, আমরা যেন সেখান থেকে শিক্ষা নেই এবং সত্যিকারের গবেষণার মধ্য দিয়ে, তথ্য উদ্ঘাটনের মধ্য দিয়ে এই যে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, তার নৃশংসতা, তার পেছনে যে বিশাল যে
আয়োজন, এগুলোকে যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে কিন্তু আমরা শিক্ষাটা নিতে পারবো না। নিশ্চয়ই। তো জি, সেটাই আমার দিক থেকে আমি নিশ্চয়ই। বলতে চাই। ধন্যবাদ মফিদুল হক, ধন্যবাদ আপনাকে। নির্মলেন্দু গুণ, আপনার কাছে একটু শুনতে চাইবো, মানে বঙ্গবন্ধুর এই যেই স্মৃতিচারণ আপনি করছিলেন তার পরপর কিন্তু আমরা জানি যে আপনি অনেক কবিতা লিখেছেন। দু একটি কবিতার একটু পংক্তি কি শোনাবেন আমাদের? হ্যাঁ, শুনাই। আমি তো কবিতাই লিখেছি, কবিতাই তো আমার কাছ থেকে প্রত্যাশিত। হুম। তো আমি দুটো কবিতা পড়তে চাই। একটি হচ্ছে সেই রাত্রির কল্পকাহিনী। হুম। সেই রাত্রির কল্পকাহিনীটি, যেটা আমি 1975-এর কাছাকাছি সময় 76-73 সালে হয়তো লিখেছি। 77 সালে আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম, আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর এই কবিতাটি ছিল কোনো প্রকাশ্য জনসমাবেশে পঠিত কবিতা। সেই দিক থেকে এই কবিতাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তো আমি সেই কবিতাটি বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে আজকে এই জাতীয় শোক দিবসে আমি নিবেদন করতে চাই বঙ্গবন্ধু, তার পরিবার এবং সেদিন যারা নিহত হয়েছিলেন এবং বঙ্গবন্ধুর অনুসারী যারা আছেন সবার প্রতি। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফুটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরি গুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি নির্মলেন্দু গুণ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি মফিদুল হক আপনাকেও আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।